রিপিট না হয় আজকে। দেখো, সোপস অ্যান্ড ডিটারজেন্টস আমরা এর আগের দিন সোপটা জাস্ট একটু স্টার্ট করেছিলাম। আজকে সোপ আর ডিটারজেন্টের ওয়ার্কিং টোটালটাই আমরা আজকে করে নিব। হুম। তাহলে দেখো, আমরা এর আগের দিন একটা জিনিস করেছিলাম যে স্যাপোনিফিকেশন। আমরা একটা জিনিস করেছিলাম যেটা ছিল হচ্ছে স্যাপোনিফিকেশন। স্যাপোনিফিকেশনে কি ছিল? সোপ বানানোর প্রসেস, যেখানে তোমাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা অ্যালকোহলকে রিঅ্যাক্ট করাতে হবে। যেমন কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে নিলাম ইথানোয়িক অ্যাসিড, আর অ্যালকোহল হিসেবে নিলাম ইথানল। কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিলাম ক্যাটালিস্ট হিসাবে। তাহলে একটা সুইট স্মেলিং একটা কম্পাউন্ড তৈরি হবে যেটাকে বলে এস্টার। যেমন এখানে তৈরি হচ্ছে ইথাইল ইথানয়েড আর ওয়াটার। এই যে এস্টারটা, এই এস্টারটাকেই যদি আবার আমরা নিয়ে নিই, এই এস্টারটাকেই যদি আমরা আবার নিয়ে নিই, দেখে নাও, ওই সেম এস্টারটাকে নিলাম ইথাইল ইথানয়েড, আর ওটাকে যদি আমরা একটা বেস দিয়ে আবার রিঅ্যাক্ট করাই, ওই এস্টারটাকেই নিয়ে নিলাম, নিয়ে ওটাকে একটা বেস, এখানে কোন বেস নেওয়া হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি ওটা রিঅ্যাক্ট করানোর জন্য একটু হিট দিতে হবে, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে সোপ। তাহলে তুমি যেটা পাবা, যেমন এখানে পাচ্ছি সোডিয়াম ইথানয়েড মানে সোপ, আর যে প্যারেন্ট অ্যালকোহলটা দিয়ে বানিয়েছিলাম এস্টারটা, সেই অ্যালকোহলটা বানানো যাবে। যেমন এখানে ইথাইল অ্যালকোহল বানানো হয়েছিল, ইথাইল অ্যালকোহল ইউজ করা হয়েছিল দেখো, আর ওই ইথাইল অ্যালকোহলটাই আবার ফিরে পাওয়া গেল। এই যে দুটা স্টেপে, এই দুটা স্টেপেই সোপ বানানো হয়। আমি আবার রিপিট করছি, ভালো করে শুনবা যাতে কনফিউশন না থাকে। সোপ বানানোর জন্য তোমাকে কি লাগবে? প্রথমে নিতে হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কি নিতে হবে? একটা অ্যালকোহল দিয়ে একটা অ্যাসিড নিতে হবে কনসেন্ট্রেটেড ক্যাটালিস্ট হিসাবে। তাহলে তুমি পাবা একটা এস্টার আর ওয়াটার। এই এস্টারটাকে আবার নিবা, সেই এস্টারটাকে একটা বেস দিয়ে রিঅ্যাক্ট করাবা, করে একটু হিট দিবা। হিট দিলেই তুমি পেয়ে যাবা সোপ। আর যে প্যারেন্ট অ্যালকোহলটা যেটা দিয়ে এস্টারটা বানানো হয়েছিল, সেই প্যারেন্ট অ্যালকোহলটা তুমি পেয়ে যাবা। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে স্যাপোনিফিকেশন। এই প্রসেসটার নামই হচ্ছে হচ্ছে কি? স্যাপোনিফিকেশন। এবার ওখানে যে রিয়াকশনটা দেখালাম, ওখানে ছিল ইথাইল, কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় ছিল ইথানোয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় ইথানোয়িক অ্যাসিড, অ্যালকোহলের জায়গায় ছিল ইথানল। এখানে তৈরি হলো সোডিয়াম ইথানয়েড, না, এখানে তৈরি হলো ইথাইল ইথানয়েড। সেই ইথাইল ইথানয়েডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন রিয়াক্ট করালাম, তখন এখানে তৈরি হলো সোডিয়াম ইথানয়েড আর ইথাইল অ্যালকোহল। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, C2, না, CH3 COOH, দুটা কার্বন। অ্যালকোহলে ছিল C2H5OH, দুটা কার্বন। যে এস্টারটা তৈরি হবে ওখানেও দুটা কার্বন, যে এস্টারটা আবার নিচ্ছে ওখানেও দুটা কার্বন, যে সোপটা তৈরি হবে ওখানেও দুটা কার্বন। কিন্তু অ্যাকচুয়াল যে আমরা সোপ ইউজ করি, সেখানে দুটা কার্বন না, অনেকগুলা কার্বন থাকে। C17, কথাটা বুঝতে পারলাম?
যে অ্যালকোহলটা যে এস্টারটা হয় সেটাও অনেক বড় হয়, C17, C2 না, C17 আর C15, অনেক লম্বা চেনের কার্বনের চেন হয়। তাহলে দেখো সোপ, দেখো সোপের ফর্মুলাটা আমি আগের দিনও বলেছিলাম যে কি ছিল, C17H35C++ কি না? তো সোপের, দেখো এই যে এটা হচ্ছে আগের এটা হচ্ছে আগের মানে এখন যেটা করালাম, যে ইথাইলোইক অ্যাসিড নিলাম, এই যে CH3COOH, তারপরে ইথানল নিলাম C2H5OH, তারপরে তৈরি হলো আহ ইথাইল ইথানয়েট, সেই ইথাইল ইথানয়েটকে আবার নিলাম, নিয়ে ওটাকে একটা বেস দিয়ে রিঅ্যাক্ট করালাম, তাহলে পেলাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট আর প্যারেন্ট অ্যালকোহল। কিন্তু আমি এখানে দেখতে বলছি তোমাদেরকে কার্বন আর হাইড্রোজেনের নাম্বারটা, আমি তোমাদেরকে দেখতে বলছি। এখানে কার্বন আর হাইড্রোজেনের নাম্বারটা খুবই কম, থাকি না, একটা বা দুটা করে কার্বন। কিন্তু অ্যাকচুয়াল সোপে, এইবার এই জায়গাটায় কম্পেয়ার করো, এই যে দেখো অ্যাকচুয়াল সোপে যেই কার্বক্সিলিক অ্যাসিডটা নেওয়া হয় সেখানে একটা বা দুটা কার্বন না, অনেকগুলা কার্বন আর হাইড্রোজেন থাকে। এবার বুঝতে পারলা? এখানে নিয়েছিলাম ইথানোয়িক অ্যাসিড, এই যে এই জায়গাটা, কিন্তু এখানে নিলাম কি স্টিয়ারিক অ্যাসিড, দুটাই কার্বক্সিলিক অ্যাসিড। এখানে নিয়েছিলাম ইথাইল অ্যালকোহল C2H5OH, এখানেও C2H5OH-ই নাও, অ্যালকোহলটাও তো ম্যাটার করে না। এইখানে তৈরি হচ্ছিল ইথাইল ইথানয়েট, দেখো মাত্র কয়েকটা কার্বন CH3, কিন্তু এখানে তৈরি হচ্ছে তোমার অনেক বড় কার্বন আর হাইড্রোজেনের একটা কম্পাউন্ড C17H35। এটাও এস্টার, এটাও এস্টার, ওটাও এস্টার ছিল, দেখো ওটাও এস্টার, এটাও এস্টার, কিন্তু ডিফারেন্স কি, যে এখানে মাত্র কয়েকটা কার্বন আর হাইড্রোজেন আছে, কিন্তু এখানে অনেকগুলা কার্বন আর হাইড্রোজেন আছে, কারণ এই সবগুলো ইউজেবল না, এগুলো মানে অল্প একটুতেই শেষ হয়ে যাবে। তারপরে এই এস্টারটাকে আবার নিলাম, তারপরে ওই সেম বেস, যে এখানে কোন বেস নিয়েছিলাম, NaOH, এখানেও নিলাম NaOH, বা তুমি KOH ও নিতে পারো। এখানেও দিতে হবে হিট, এখানেও তোমাকে দিতে হবে হিট, দিলাম, এখানে পেলাম সোডিয়াম ইথানয়েটের মতো বড় একটা সোপ, আর এখানে পেলাম সোডিয়াম স্টিয়ারেট বলে একটা সোপ। কিন্তু ডিফারেন্সটা দেখো, এই জায়গাটায় মাত্র CH3, কিন্তু এখানে কি C17H35, এত লম্বা চেন। তো আমি যদি C17H35 আর এইদিকে পেলাম C++- যদি আমরা NaOH ইউজ করি তাহলে Na+, যদি KOH ইউজ করি তাহলে K+। তো আমি দুটাই লিখেছি। এটাকে যদি আমি এরকম ড্র করি, আগের দিনও দেখিয়েছিলাম, এইটা হচ্ছে C17H35, এর মধ্যে 17টা কার্বন আছে আর 35টা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন গুলোকে আমি লিখিনি, এইখানে হাইড্রোজেন গুলো থাকবে, বুঝতে পারলা? আর C++, এই যে দেখো তো, এটা C++, হ্যাঁ কি না? আর এইটা হচ্ছে Na+, এই যে দেখো Na+, বুঝতে পারলা? এটা হচ্ছে সোপের ফর্মুলা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সোপের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে এই পার্টটা, একটা এই পার্টটা। যেখানে সামনের যে পার্টটা আছে এখানে C++, Na+, তার মানে এটা আয়নিক ফর্মে আছে, এই আয়নিক পার্টটাকে বলে সোপের হেড। আর বাদ বাকি C17H35, এই যে পার্টটা, এই পার্টটা নন আয়নিক পার্ট, আর এটাকে বলে টেইল, বুঝতে পারলা? তাহলে এই কার্বন গুলোকে যদি আমি এইভাবে করে লিখি,
এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এরকম করে লম্বা কার্বনের তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এইখানে দিতে হবে আমাকে C++ Na+। এইরকম একটা আমি স্ট্রাকচার পাবো। এটা হচ্ছে সোপের স্ট্রাকচার, যেটা তোমাদেরকে আমি আগের দিনও দেখিয়েছিলাম। এই যে, যেটা বইয়ের মধ্যে ছবিটা দেওয়া আছে। বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে সোপ কিভাবে বানাবো? একই জিনিস, একই জিনিস, খালি ডিফারেন্সটা কি এখানে কার্বন আর হাইড্রোজেন অনেকগুলো করে থাকবে। আর সোপ ইজ এ সোডিয়াম সল্ট। কেন? কারণ এখানে Na+ আছে, তাই সোডিয়াম সল্ট অর পটাশিয়াম সল্ট অফ এ লং চেন কার্বক্সিলিক অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড। এখানে লং চেন অফ কার্বক্সিলিক অ্যাসিড বলতে এই যে C17H35, which has cleansing property in water, যে ক্লিন করতে পারে। সোপের একটা নন আয়নিক হাইড্রোকার্বন গ্রুপ হয়, যেটা হচ্ছে এই যে এটা, যেটা হচ্ছে C17H35টা এটা। আর আয়নিক গ্রুপ হয় C++-Na+, যেটা হচ্ছে এটা C++-Na+, যেটা হচ্ছে এটা। পারছো তো বুঝতে? তাহলে আমি সেই জন্যই আবার শুরু থেকে এটা পড়ালাম, সোপটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখবা। তো তুমি যদি C17H35 নিয়েও বানাও তাহলেও একটা সোপ হবে। আর দুটা কার্বন কম নাও, C15H31, সেটাও হবে। একই ব্যাপার, খালি C++-Na+টা কমন। এটা যেই তোমার কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে বানানো হয় সেটার নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আর এটা যেই কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে বানানো হয় সেটার নাম প্যালমিটিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের মধ্যে 17টা কার্বন আর 35টা হাইড্রোজেন থাকবে প্লাস COOH। 17টা না, অ্যাকচুয়ালি 18টা হচ্ছে, কারণ এখানেও একটা কার্বন আছে আর হাইড্রোজেন হচ্ছে 36টা, এখানেও একটা হাইড্রোজেন আছে। আর প্যালমিটিক অ্যাসিডের মধ্যে 16টা কার্বন, কারণ এখানে 15টা কার্বন আর এখানে একটা কার্বন 16, আর এখানে 31টা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, টোটাল 32টা হাইড্রোজেন। এটা হচ্ছে প্যালমিটিক অ্যাসিড দিয়ে বানানো হয়। আর ওটা স্টিয়ারিক অ্যাসিড, দুটাই কার্বক্সিলিক অ্যাসিড। যদি ভুলে গিয়ে থাকো আবার দেখাচ্ছি, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, খালি এর জায়গাটায় তোমাকে নিতে হবে আইদার স্টিয়ারিক অ্যাসিড অর প্যালমিটিক অ্যাসিড। COOH তো থাকবেই। হয়েছে? তাই স্টিয়ারিক অ্যাসিড দিয়ে বানানো সোপের মানে কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আর প্যালমিটিক অ্যাসিড দিয়ে বানানো সোপের কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম প্যালমিটেট। হয়েছে? তাহলে আমরা সোপ বানানোর প্রসেস অলরেডি আমরা শিখে গেলাম। এই যে দেখো, ম্যানুফ্যাকচার অফ সোপ। সোপ হচ্ছে বেসিক ইন নেচার, বেস হয় এটা, যেহেতু Na+ আছে তাই সোডিয়াম রেড লিটমাসকে ব্লু করে দিবে। এই জায়গাটাও আন্ডারলাইন করে রাখো। তাহলে সোপ, তাহলে স্যার এই স্টিয়ারিক অ্যাসিড, প্যালমিটিক অ্যাসিড, এই যে সোপ বানানোর যে প্রসেসটা বললাম, সোপ বানানোর প্রসেসটাতে দেখো এই যে একটা বড় যে কার্বক্সিলিক অ্যাসিড, সরি, একটা বড় যে এস্টার পাওয়া যাচ্ছে, একটা বড় যে এস্টার পাওয়া যাচ্ছে, এই এস্টারটা যেটা দিয়ে, এই যেটাকে এই বেস দিয়ে ট্রিট করলেই আমি সোপ পাচ্ছি। এই এস্টার গুলো ন্যাচারালি পাওয়া যায় একটা জিনিসের মধ্যে। তোমাকে এই এস্টার গুলো না বানালেও হবে, তুমি এই এস্টার গুলো ন্যাচারালি পেতে পারো। এই এস্টার গুলো পাওয়া যায় হচ্ছে, এইদিকে দেখো, এই এই এস্টার গুলো পাওয়া যায় হচ্ছে ভেজিটেবল, অ্যানিমাল ফ্যাট, সরি, অ্যানিমাল ফ্যাট আর ভেজিটেবল অয়েলের মধ্যে এই এস্টার গুলো ন্যাচারালি পাওয়া যায়। তোমাকে এই এস্টার গুলো বানানোর দরকার নেই। তাহলে তুমি এস্টার নিলা, এস্টারের সাথে কি করতে হবে, একটা বেস সোডিয়াম হাইড্রোক্সাইডকে
হাইড্রোক্সাইড দিয়ে তুমি হিট করে দাও, তাহলে অ্যানিমাল, এই যে ধরে নাও ফ্যাট আর অয়েল নিলা, অ্যানিমাল ফ্যাট আর ভেজিটেবল অয়েল নিলা, ওটার সাথে একটা বেস দাও, হিট দাও, তুমি সোপ পেয়ে যাবা। বুঝতে পারছো তো? সোপ পেয়ে যাবা, আর যেটা প্যারেন্ট অ্যালকোহল, একটা অ্যালকোহল তুমি পাবা, এখানে গ্লিসারল পাচ্ছ। ঠিক আছে? তাহলে এই জায়গাটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখো, খুব ইম্পর্টেন্ট সোপ বানানোর প্রসেস এখান থেকে এত অব্দি। নিচের লেখাগুলা পড়বা, এই যে এটা হচ্ছে এস্টার, এটা একটা বেস, হিট দিলাম, সোডিয়াম সল্ট পেলাম, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড আর প্যারেন্ট অ্যালকোহল। আর সোপ বানানোর প্রসেসের নাম কি ছিল? স্যাপোনিফিকেশন। এখান থেকে এত অব্দি স্যাপোনিফিকেশনের ডেফিনেশন, যদিও স্যাপোনিফিকেশনের ডেফিনেশন আগেও ছিল। তো তোমরা কোন কোন ভেজিটেবল অয়েল ইউজ করতে পারো? ও এইখানে দেখো, ক্যাস্টর অয়েল, কটন সিড অয়েল, সয়াবিন অয়েল, লিনসিড অয়েল, কোকোনাট অয়েল, পাম অয়েল, অলিভ অয়েল, এগুলোকে ইউজ করা হয় সোপের মধ্যে, সোপ বানানোর জন্য। কারণ এই অয়েলগুলোর মধ্যে ন্যাচারাল এস্টার থাকে। ঠিক আছে? তাহলে প্রসেসটা কি? খুবই ইজি, আমাদের হয়ে গেছে প্রসেসটা। তুমি একটা ভেজিটেবল অয়েল নিলা, বেস নিলা, আর তুমি একটু লবণ নিতে হবে, এটা এখানে একটু স্টার দিয়ে রেখো, লবণ নিতে হবে, সোডিয়াম ক্লোরাইড। স্যার এখানে তো কোথাও সোপ বানানোর প্রসেসে তো কোথাও লবণ টবণ লেখা নাই, NaCl তো কোথাও লেখা নেই। ওটা আমি একটু পরে বলছি কোথায় লাগবে সল্টটা। তো তুমি প্রসিডিওরটা করলা, তুমি ভেজিটেবল অয়েল নিলা, ভেজিটেবল অয়েলের মধ্যে তারপরে তুমি বেস নিয়ে নিলা, বেস নেওয়ার পরে তুমি ওটাকে হিট করলা, হিট করার পরে তোমাকে একটু সল্ট দিতে হবে, সল্ট দেওয়ার পরে একটু ঠান্ডা করবা, ঠান্ডা করলেই তোমার সোপ গুলো বেরিয়ে আসবে। ওই সোপ গুলোকে তুমি কি বলতো টাইনি টাইনি পিসে কেটে নিয়ে তুমি প্যাকেজিং করে বিক্রি করলা। খুবই ইজি স্টেপ আমি বললাম। এখানে খালি সল্টের ব্যাপারটা আমি আগে বলিনি, কারণ সল্ট ওটা প্র্যাকটিক্যালি মানে ওখানে দরকার নেই, এখন লাগবে সল্ট কেন লাগে। এখানে একটা কোয়েশ্চেনও করেছে, হোয়াই কমন সল্ট সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যাডেড ইন সোপ মেকিং। বুঝতে পারছো তো? এখন সল্টের সিগনিফিকেন্সটা আমি তোমাকে বলবো। ধরে নাও, ভাবো একটা বিকার, এই বিকারে তুমি একটা এস্টার নিলা, তারপরে তুমি একটা বেস নিলা, তুমি এটাকে হিট করলা, তুমি সোপ পেলা, আর তুমি প্যারেন্ট অ্যালকোহল পেলা। তো এগুলো এখন ভাবো এগুলো হচ্ছে সোপের মলিকিউল। কি বললাম এগুলো? ভাবো এগুলো হচ্ছে সোপের মলিকিউল তৈরি হচ্ছে সলিউশনটার মধ্যে। এবার সোপের মলিকিউল গুলো একটু ভারী হওয়ার জন্য, সোপের মলিকিউল গুলো ভারী হওয়ার জন্য নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যায়, সলিড সোপ হিসাবে নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যায়। ভাবো এতগুলো সোপ প্রেসিপিটেট হলো, ভাবো এতগুলো সোপের মলিকিউল নিচের দিকে প্রেসিপিটেট হলো, কিন্তু সবগুলো হলো না। শুনলা? সবগুলো সোপের মলিকিউল, এখনো কিছু কিছু সোপের মলিকিউল সলিউশনের মধ্যে থেকেই গেছে। তাহলে তুমি যদি NaCl দাও, লবণ দাও, NaCl, ভাবো এগুলো হচ্ছে লবণের মলিকিউল, লবণের মলিকিউলটা কি করবে? সোপের মলিকিউলকে রিপ্লেস করে দিবে, সল্টের মলিকিউল গুলো সোপের মলিকিউলকে রিপ্লেস করে দিবে, তখন বাঁচা কুচা সোপের মলিকিউলও নিচের দিকে প্রেসিপিটেট হয়ে যায়। এবার বুঝতে পারলা কথাটা? এই NaCl এর এখানে মানে সোপ বানানোর জন্য অত কোনো কাজে লাগে না, সোপ গুলোকে সেপারেট করার জন্য NaCl লাগে। সো কারণ সলিউশনের মধ্যে মানে সোপ বানানোর পরেও সলিউশনের মধ্যে কিছু কিছু সোপের মলিকিউল থেকে যা থাকে, সেটাকে সেপারেট করার জন্য লবণ একটু দিতে হয়। তো এইটাই দেখো, সেম টু সেম আমি যেটা বললাম ওটাই লেখা আছে যে মোস্ট অফ দা সোপ সেপারেট আউট অন ইটস ওন। ঠিক আছে, the most of the soap separate out on its own, নিজে নিজেই সেপারেট হয়ে নিচের দিকে পড়ে যায়, বাট দেখো লেখা আছে কি, সাম অফ ইট রিমেইনস ইন দ্য সলিউশন। কমন সল্ট দিলে
দেখো, প্রেসিপিটেট আউট অল দ্য সোপ, তখন সব সোপ গুলোই সেপারেট হয়ে নিচের দিকে পড়ে যায়। So when we add common salt to the solution, then the solubility of soap present in it decrease, মানে সোপ আর সলিউশনের মধ্যে থাকতে পারে না, সেই জন্য সবগুলো সোপের মলিকিউল নিচের দিকে সেপারেট হয়ে সলিড ফর্মে নিচের দিকে পড়ে যায়। তারপরে ওই সোপগুলোকে, এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে, তখন ওই সোপগুলোকে তুমি ছেঁকে নিয়ে ঠান্ডা করে কেটে কেটে পিস পিস করে কেটে কেটে তুমি বিক্রি করতে পারবা। বুঝছে? আচ্ছা, তারপরে চলো এই লাইনটাও একটু পড়ে রেখো। দ্য সোপ হুইচ ইজ ইউজড ফর ওয়াশিং ক্লথস অর বাথিং ওয়ার্কস বাই মেকিং দ্য অয়েল অ্যান্ড গ্রিজেস পার্টিকলস ডিজলভ ইন ওয়াটার বিকজ নর্মালি দ্য অয়েল অ্যান্ড গ্রিজ আর ইনসলিবল ইন ওয়াটার। এই মেকানিজমটা আমরা এখন পড়বো। এটা মানেটা এখনো কিছু বুঝতে পারলাম না হয়তো, এই লাইনটার মানেটা, কিন্তু এখনই এটা বুঝতে পারবো। দেখো, স্ট্রাকচার অফ সোপ তো তোমাদেরকে এক্ষুনি আমি বুঝালাম। সোপের স্ট্রাকচারটাতে কি থাকে, যে একটা টেইল থাকে আর একটা হেড থাকে। একটা টেইল থাকে, একটা হেড থাকে। টেইলটার ফর্মুলা বলো, C17, তাড়াতাড়ি বলো, H35। আর এই হেডের ফর্মুলাটা বলো, COO-Na+। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। আশা করি এবার আমাকে আর এখান থেকে অত ডিসকাস করতে হবে না। কিন্তু এই C17H35 যেটা হচ্ছে টেইল, এর মধ্যে কোনো আয়ন নেই, নন আয়নিক, নন আয়নিক। আর যেটা হেড, তার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। যে হেড, এর মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, তার মানে এটা আয়নিক। বুঝতে পারছো তো? তো যেটা তোমার হচ্ছে হেড, ওটা আয়নিক হওয়ার জন্য অ্যাট্রাক্টেড টু ওয়াটার, অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ওয়াটার, এই জলের দিকে খিচে চলে যায়। অ্যাট্রাক্টেড টু ওয়াটার, কারণ এ হচ্ছে পোলার। পোলার মানে কি, একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, এটাকে পোলার ফর্মে থাকা বলে। জন কোনো একটা মলিকিউলের একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, এই ফর্মে থাকাকে পোলার ফর্মে থাকা বলে। কিন্তু ওয়াটার হচ্ছে নন পোলার, ওয়াটারের কোনো পোলারিটি নেই, ওয়াটার হচ্ছে নন পোলার। সেই জন্য পোলার মলিকিউল নন পোলারের দিকে অ্যাট্রাক্টেড হয়। কিন্তু টেইলটা নন আয়নিক, মানে টেইলটা নন পোলার, টেইলটা নন পোলার, ওর মধ্যে কোনো পোলারিটি নেই। আবার ওয়াটারও নন পোলার, সেই জন্য ওয়াটারের থেকে দূরে ভাগে। তাহলে টেইল হচ্ছে রিপালস ওয়াটার, রিপালস ওয়াটার। কথাটা বুঝলাম? কিন্তু যদি আমি এটা অয়েল অর গ্রিজ অর ডার্টের সাথে কম্পেয়ার করি, তখন আবার উল্টা, হেড পার্টটা রিপালস অয়েল। কথাটা বুঝতে পারছো? হেড পার্টটা অয়েলের থেকে দূরে ভাগে, কিন্তু টেইল পার্টটা আবার অ্যাট্রাক্টেড টু অয়েল। টেইল পার্টটা অ্যাট্রাক্টেড টু অয়েল, অয়েল অর গ্রিজ অর ডার্ট অর ঘাম, যাই বলো না কেন, নোংরা যেটা, ওর মধ্যে একটু গ্রিজ থাকে বা অয়েল। আমরা যে জামা কাপড় পরি, জামা কাপড়ে আমাদের কলারে দাগ পড়ে যায়, অনেক 2 দিন পরার পরে ঘামের দাগ পড়ে যায়। ওটার মধ্যে কি আছে, আমাদের ঘামের তেলগুলো আছে, হ্যাঁ কি না, অয়েল। আবার আমি বলছি, কম্পেয়ার করে জিনিসটা বোঝো। এটা এখনই লাগবে তোমার ইয়ের জন্য। কিসের জন্য বলো তো? মানে সোপ কিভাবে আমাদের জামা কাপড়কে ক্লিন করে, সেটা বোঝার জন্য এটা লাগবে এখনই। কি বললাম? সোপের দুটা পার্ট থাকে, একটা হেড, একটা টেল। টেলের মধ্যে থাকে শুধু হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোকার্বন। কিন্তু হেডের মধ্যে থাকে C++ Na+। টেলটা নন আয়নিক, হেডটা আয়নিক। টেলটা ওয়াটারের থেকে দূরে পালায়, মানে হাইড্রোফোবিক। ফোবিয়া মানে কি, ভয়। আর হেডটা ওয়াটারের দিকে অ্যাট্রাক্টেড হয়, মানে হাইড্রোফিলিক। ফিলিক মানে অ্যাট্রাক্টেড হওয়া।
টেইল পার্টটা জলের মধ্যে ইনসলিউবল, যেহেতু জলের থেকে দূরে পালায় তাই জলের মধ্যে ঘোলে না। কিন্তু হেড পার্টটা যেহেতু জলের দিকে অ্যাট্রাক্টেড তাই ওটা সলিউবল ইন ওয়াটার। কিন্তু অয়েলের দিক থেকে উল্টা, টেইলটা অয়েলের মধ্যে আবার সলিউবল। দেখো ওয়াটারে ছিল ইনসলিউবল, অয়েলে আবার কি সলিউবল। কিন্তু হেডটা অয়েলে আবার ইনসলিউবল। দেখো ওয়াটারে ছিল সলিউবল কিন্তু অয়েলে হচ্ছে ইনসলিউবল। এই কম্প্যারিজন গুলো লাগবে তোমার কি বলতো সোপের ফাংশনটা বোঝার জন্য। পারবা তো? খালি এখন মনে রাখো, খালি এখন এই 3 নাম্বার পয়েন্টটা মনে রাখো। 3 নাম্বার আর লাস্টের 5 নাম্বার পয়েন্টটা মনে রাখো। তুমি মনে রাখো টেইলটা জলের থেকে দূরে থাকে, দূরে পালায়। আর হেডটা জলের দিকে যায়। আর অয়েলের দিকে ওটা উল্টা। তুমি জলটা মনে রাখো তাহলেই হবে, অয়েলটা এমনি মনে থাকবে। টেইল হাইড্রোফোবিক, হেড হাইড্রোফিলিক। পারবা তো? এটা খালি এখন মনে রাখবা। তাহলে এবার চলে আসি। দেখো সোপের স্ট্রাকচার, এই যে এখান থেকে ব্র্যাকেট করবা। স্ট্রাকচার আমার অলরেডি বোঝানো আছে। আর যতগুলো আমি বললাম ওই যে 5টা পয়েন্ট, ওই 5টা পয়েন্টও এখানে লেখা আছে। এই যে এখান থেকে এত অব্দির মধ্যে লেখা আছে, সব লেখা আছে দেখো। এই যে হাইড্রোকার্বন মানে টেইল পার্টটা সলিউবল ইন অয়েল, কিন্তু তারপরে হচ্ছে অ্যাটাচ টু দা অয়েল অ্যান্ড গ্রিস পার্টিকেল প্রেজেন্ট অন দা ডার্টি ক্লথ। কিন্তু আয়নিক পার্টটা ওটা হচ্ছে লেখা আছে সলিউবল ইন ওয়াটার, আর ওটা অ্যাটাচ টু দা ওয়াটার পার্টিকল, উল্টা লেখা আছে দেখো। কিন্তু ওপরের লাইনে আবার দেখবা, যদি ওপরের লাইনে দেখো এখানে লেখা আছে ওয়াটারের দিকে থেকে দেখো লং হাইড্রোকার্বন চেন মানে টেইলটা হাইড্রোফোবিক, জল থেকে দূরে পালায়, ওয়াটার রিপিলিং। দেখো লেখা আছে ওয়াটার রিপিলিং। কিন্তু তোমার হচ্ছে কোনটা, কিন্তু ওটা হচ্ছে সলিউবল ইন অয়েল। আবার ওইদিকে দেখো হেড পার্টটা মানে আয়নিক পোর্শন মানে হেডটা আবার হাইড্রোফিলিক মানে জল থেকে দূরে পালায়। কিন্তু কেন দূরে পালায় বললাম কি, ওটা পোলার নেচারের হয়, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। কিন্তু ওটা আবার কি লেখা আছে ওয়াটারের প্রতি, ওয়াটারের মধ্যে ইনসলিউবল হয়। ওয়াটারের মধ্যে, সরি উল্টা বললাম, সলিউবল ইন ওয়াটার। এই যে দেখো এখানে লেখা সো দা আয়নিক পোর্শন অফ সোপ মলিকিউল ইজ সলিউবল ইন ওয়াটার, কিন্তু অয়েলের মধ্যে আবার ইনসলিউবল। সব লেখা আছে এখানে। হয়ে গেল। তাহলে নেক্সট এবার চলে আসি ক্লিনজিং অ্যাকশন অফ সোপ। ক্লিনজিং অ্যাকশন অফ সোপ, তার আগে একটা ইয়ে আছে, বোল্ড করে লাইন আছে এর উপরে মিজেলের ডেফিনেশন। এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা দেখো, ভালো করে শুনবা। বইয়ের ছবিটা দেখবা, বইয়ের এই ছবিটা লাগবে, বইয়ের এই ছবিটা দেখবা। আর আমার এবার ছবিটা দেখো। মনে করো তুমি একটা বিকারের মধ্যে জল নিলা, এগুলো মনে করো ওয়াটারের পার্টিকেল, এগুলো ভাবো হচ্ছে ওয়াটারের পার্টিকেল, H2O। এবার তুমি এর মধ্যে সোপ দিলা, তুমি এর মধ্যে সোপ দিলা। সোপের স্ট্রাকচারটা এরকম দেখতে হয়, আমি র্যান্ডামলি আঁকাচ্ছি। তুমি এর মধ্যে সোপ দিয়ে দিলাম, বুঝতে পারছো তো? এইবার আমাকে এখন বলো সোপের হেড গুলো হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক? সোপের হেড গুলো হাইড্রোফিলিক, আর সোপের টেল গুলো হাইড্রোফোবিক। এটা আমি মনে রাখতে বলেছিলাম। তো সোপের হেড গুলো হাইড্রোফিলিক হওয়ার জন্য এই ওয়াটারের দিকে অ্যাট্রাক্টেড হয়ে আছে, ওয়াটারের দিকে মুখ করে আছে। সোপের হেড গুলো ওয়াটারের দিকে মুখ করে থাকবে। দিবার সঙ্গে সঙ্গে কি হবে, মানে জলের মধ্যে সোপ দিলা, সোপের হেড গুলো ওয়াটারের দিকে ঘুরে যাবে, ওয়াটারের মুখের দিকে ঘুরে যাবে। বুঝতে পারছো তো? কিন্তু সোপের টেইল গুলো হাইড্রোফোবিক মানে ওয়াটারের অপোজিটে থাকবে, ওয়াটারের অপোজিটে থাকবে।
এরকম করে ওয়াটারের অপোজিটে থাকবে। বাইরের দিকে যদি জল থাকে তাহলে টেইল গুলো থাকবে ওয়াটারের ভিতরের, মানে সরি মলিকিউলটা ভিতরের দিকে করে এইরকম করে একটা বাবল বানাবে, একটা ফেনা বানাবে, ফেনা। বুঝতে পারছো, সোপের ফেনা হয় না? তো সোপের ফেনা এটা খুবই ছোট, এটা মাইক্রোস্কোপিক, দেখি আমি আঁকালাম বড় করে। এই যে সোপের মলিকিউলের একটা ক্লাস্টার তৈরি হলো, যেখানে হেড গুলো বাইরে ওয়াটারের দিকে আর টেইল গুলো মানে ভিতরের দিকে, এটাকে বলে মিজল। MISSEL। এটাকে কি বলে বললাম? মিজল। তো এরকম অনেকগুলো মিজল ফর্ম হয়, এরকম অনেকগুলো মিজল ফর্ম হয় যেখানে হেডটা ভিতরে, সরি, হেডটা বাইরের দিকে থাকবে জলের দিকে, টেলটা ভিতরে, হেডটা বাইরে টেলটা ভিতরে, হেডটা বাইরে টেলটা ভিতরে। বুঝতে পারছো তো জিনিসটা? এইটাকে বলা হচ্ছে মিজেল। দেখো মিজেলের ডেফিনেশন তাহলে কি লেখা আছে? A spherical aggregate of soap molecules in the soap solution in water is called micelle। এখান থেকে এত অব্দি is called micelle। হয়েছে? এইবার তুমি যদি এর মধ্যে একটা নোংরা জামা দিয়ে দাও, তুমি এর মধ্যে একটা নোংরা জামা কাপড় দিয়ে দিলা, এই যে সেকেন্ড ছবিটা দেখলাম। ভাবো আমি এর মধ্যে আহ, একটা মনে করো একটা টাওয়াল দিলাম, একটা টাওয়াল দিলাম, যেই টাওয়ালের মধ্যে গ্রিজ আছে, গ্রিজ। এইটা হবে একটা অয়েলের একটা স্টেইন, ভাবো ঘামের হোক বা খাওয়ারের অয়েল হোক, যাই হোক না কেন, একটা অয়েলের একটা দাগ আছে। তাহলে এইবার আমাকে বলো, অয়েলের দিক থেকে আবার টেইল আর হেডের ইয়েটা উল্টা, হ্যাঁ কি না? টেইল গুলো অয়েলের দিকে অ্যাট্রাক্টেড হয় আর হেড গুলো অয়েলের অপোজিটে অ্যাট্রাক্টেড হয়, হ্যাঁ কি না? দেখো টেইল গুলো সঙ্গে সঙ্গে গিয়ে তোমার অয়েলের গ্রিজের যে স্টেইনটা বা স্পটটা, ওটার সাথে গিয়ে লেগে যাবে। বুঝতে পারছো? এই যে টেইল গুলো অয়েলে সলিউবল কিন্তু ওয়াটারে ইনসলিউবল, আর হেড গুলো অয়েলে ইনসলিউবল কিন্তু ওয়াটারে সলিউবল। কথাটা বুঝতে পারছো? তাহলে হেড গুলো কি চাইবে? হেড গুলো চাইবে আমি ওয়াটারের দিকে চাই, কিন্তু টেল গুলো কি চাইবে? আমি এই অয়েলের দিকে যাই, অয়েলের সাথে লেগে থাকে। তখন কি করবে? হেডের ওয়াটারের প্রতি পোলারিটি অনেক বেশি। তো এই হেডটা, ভাবো এই 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 হেডটা এখান থেকে, সরি এই সোপের এই মলিকিউলটা, ভাবো সোপের এই মলিকিউলটা এখান থেকে ছুটে, এখান থেকে ছুটে ওয়াটারের দিকে চলে গেল, কিন্তু টেইলটা, টেইলটা তো তোমার অয়েলকে ছাড়তে চাইবে না। তখন এখান থেকে, তখন এখান থেকে একটু অয়েলকে, এখান থেকে একটু অয়েলকে ছুটিয়ে নিয়ে জলের মধ্যে নিয়ে চলে যাবে। কথাটা বুঝলা? টেইলটা, আমার কথাটা বুঝতে পারছো তো? একটু ইমাজিন করো। হেডটা কি চাইবে? হেডটা বলবে যে না আমি জলের দিকে যাব, হেডটা বলবে আমি জলের দিকে যাব, কারণ হেডটা সলিউবল ইন ওয়াটার। কিন্তু টেইলটা বলবে না আমি গ্রিসকে ছাড়বো না। বুঝতে পারছো তো? তখন কি করবে? যে হেডটা জোর করে জলের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, এই হেডটা জোর করে জলের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু টেইলটা এই মনে করো এখান থেকে একটু গ্রিসকে, এখান থেকে একটু গ্রিসকে ধরে নিয়ে এইখানে চলে গেল। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে আলটিমেটলি? দেখো টাওয়াল থেকে গ্রিসটা বের হয়ে যাচ্ছে, টাওয়াল থেকে একটু একটু করে গ্রিস জলের মধ্যে চলে যাচ্ছে, কারণ হেডটা চায় জলের দিকে যেতে কিন্তু টেইল আবার অয়েলকে ধরে রাখতে চায়। এবার হেড বলল যে তুই ধরে রাখবি, ধরে রাখ, আমি গেলাম। তখন টেইলও বললো যে চল তুই তুই যা, আমিও গ্রিসকে নিয়ে যাবো। তখন ও গ্রিসকে ধরে নিয়ে চলে গেল। তার আলটিমেট রেজাল্টটা কি হলো? একটু একটু করে, মানে সোপের পার্টিকেলস গুলো, এই যে সোপের পার্টিকেলস গুলো, ভাবো অয়েলের মধ্যে চলে যাচ্ছে, এই সরি ওয়াটারের মধ্যে চলে যাচ্ছে,
আর টেইলটা একটু করে গ্রিসকে তোমার ওর সাথে নিয়ে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? এরকম করে ধীরে ধীরে টাওয়ালটা ক্লিন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সোপের কাজ করার মানে ইয়ে প্রসিডিওর। সোপ এইভাবেই কাজ করে। তা তোমাকে এইভাবে মনে রাখতে হবে যে টেল ওয়াটারে সলিউবল, অয়েলে ইনসলিউবল, সরি, হেড ওয়াটারে সলিউবল, অয়েলে ইনসলিউবল, আবার টেল ওয়াটারে ইনসলিউবল, অয়েলে সলিউবল। তো দুজনের অপোজিট এফেক্টের জন্য, হ্যাঁ, তোমার টাওয়ালটা বা তোমার বডিটা কি হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। পারবা তো এটা? খুবই ইজি জিনিস। ডিটারজেন্টটা এইভাবেই কাজ করে, তো ডিটারজেন্টের ওখানে আর এটা এক্সপ্লেন করা নাই, সোপের এখানেই হয়ে গেল। তাহলে মিজেল কিভাবে ফর্ম হয় ওটা এখান থেকে এত অব্দি পড়বা। এখানে কিচ্ছু না, ওয়াটার হেড আর টেলের সলিবিলিটি নিয়ে বলা আছে। মিজেল কিভাবে ফর্ম হয়, এই যে কোনটা হাইড্রোফোবিক কোনটা হাইড্রোফিলিক, সেই সেই হিসাবেই বলা আছে। তারপরে বলা আছে হচ্ছে মিজেলটা সবসময় জলের মধ্যেই তৈরি হয়, কখনো মানে অর্গানিক সলভেন্টের মধ্যে তৈরি হয় না। আমার কথাটা বোঝো? মিজেল মানে তুমি অর্গানিক সলভেন্ট বলতে মনে করো আমি বললাম হচ্ছে অ্যালকোহল বা ইথানল। ইথানলের মধ্যে কোনো সাবানের ফেনা হবে না, কারণ সাবান ওয়াটার নন পোলার, কিন্তু ইথানল আবার পোলার, সেই জন্য ওখানে ফেনা হবে না। অর্গানিক সলভেন্টের মধ্যে কখনো মিজেল ফর্ম হয় না। আর সোপ কিভাবে কাজ করে এখন যেটা ছবি দিয়ে বুঝালাম, দুটা ছবি দিয়ে, এর সাথে এই যে এটা এখান থেকে এত অব্দি তোমার সোপের আহ কাজ করার প্রসিডিওর, সেটা এখান থেকে এত অব্দি পড়বা। তা সোপ আমাকে আলটিমেটলি বলো, আমাকে এখানে থেকে বলো এই জায়গাটায় যে গ্রিজ বা অয়েল যে লেগেছিল, এই জায়গাটায় যে গ্রিজ আর অয়েল যে লেগেছিল টাওয়ালে, আমাকে বলো অয়েল কি ওয়াটারে সলিউবল না ইনসলিউবল, আমাকে বলো তো। ইনসলিউবল। কিন্তু সোপ কি করে দিচ্ছে, অয়েলকে ওয়াটারে সলিউবল করে দিচ্ছে। কথাটা বুঝতে পারলা? অয়েলের পার্টিকেলস গুলোকে জলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, মানে সোপ নিজের সাথে অয়েলকেও জলের মধ্যে সলিউবল বানিয়ে দিচ্ছে। জেনারেলি অয়েল তো জলের মধ্যে সলিউবল না, অয়েল তো জলের মধ্যে ঘোলে না, কিন্তু সাবান দিলে অয়েল ওয়াটারের মধ্যে সলিউবল হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে এখানে গল্প লেখা আছে যে দেখো, the fact that soap acts by making oily and greasy particles mix with the water, ওরা মিক্স করে দেয় ওয়াটারের সাথে অয়েলকে। তো এটা তো একটা এক্সপেরিয়েন্স দেওয়া আছে, তুমি 10 ml ওয়াটার নাও, তারপরে ওর মধ্যে তুমি একটু জল দিয়ে দাও। হ্যাঁ, এই ও সরি, এটা এত ক্যাজুয়ালি বুঝালে হবে না, সরি সরি। 1 2 3 4 5, এটা আমাকে ছবি দিয়ে বোঝাতে হবে। তুমি মনে করো একটা ইয়ে নিলা, টেস্ট টিউব নিলা, টেস্ট টিউবের মধ্যে মনে করো তুমি 10 ml ওয়াটার নিলা, 10 ml ওয়াটার নিলা, ভাবো এতটা ওয়াটার নিলা, আর এর মধ্যে তুমি কয়েক ড্রপ অয়েল দিয়ে দিলা, এবার এই অয়েল গুলো তো জলের মধ্যে কি ভেসে বেড়াবে, হ্যাঁ কি না, জলের মধ্যে মিক্স হবে না। এবার তুমি কি করো বলো তো, এবার তুমি এর মধ্যে দিয়ে দাও সোপ, এবার তুমি এর মধ্যে সোপ দিয়ে দাও। সোপ কি করবে বলো তো, তখন আর অয়েলের পার্টিকেল গুলোকে দেখতে পাবা না। কেন? কারণ এক্ষুনি আমি কি বুঝালাম, সোপ কি করে, অয়েল গুলোকে জলের মধ্যে কি করে দেয়, মিশিয়ে দেয়, সলিউবল বানিয়ে দেয়। অয়েল গুলোকে মনে করো ছোট ছোট পার্টিকেলে ভেঙে জলের মধ্যে মিক্স করে দিয়েছে। বুঝতে পারছো তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, আর এটা এখানে ছোট্ট করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় এত বড় একটা কেস স্টাডি দিয়ে দিয়ে দিবে কোশ্চেনটা। দেখো তুমি জলের মধ্যে ইয়ে দিলা, তুমি জলের মধ্যে অয়েল দিলা, আমি একবার এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। জল দিলা, জলের মধ্যে একটু কুকিং অয়েল দিলা, তুমি দেখলা কি, ডাজ নট মিক্স, তুমি দেখলা অয়েলটা জলের মধ্যে ঘুলছে না। তারপরে তুমি কি করলা, তুমি দিলা হচ্ছে ওই একটা কর্ক দিয়ে তুমি টেস্ট টিউবটার মুখটা বন্ধ করে দিলা।
বন্ধ করে দিয়ে তুমি টেস্ট টিউবটাকে কয়েক মিনিট ধরে খুব জোরে তুমি শেক করলা, তাও দেখলা অয়েল মিক্স হচ্ছে না। এবার তুমি কি করলা, 3 নম্বর স্টেপ, তুমি এবার একটু সোপ নিলা। সোপ নিয়ে তারপরে ওটাকে তুমি শেক করলা। শেক করে দেখলা যে অয়েল আর ওয়াটার কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। আর অয়েল আর ওয়াটার মিক্স হয়ে গেলে একটা মিল্কি ইমালশন তৈরি হয়, তার মানে একটু ফেনা ফেনা টাইপের একটা ইয়ে তৈরি হয়। তাহলে এর থেকেই আমরা কনক্লুশনে আসতে পারি, এই যে এখান থেকে ব্র্যাকেট করবা, এখান থেকে এত অব্দি, যে হ্যাঁ সোপ অয়েলকে ওয়াটারের মধ্যে মিক্স করিয়ে দেয়। হয়েছে? সোপটাকে একটু টাইম নিয়ে বোঝাতে হবে। নেক্সট এবার চলে আসা হচ্ছে লিমিনেশন অফ সোপ। সোপ তোমার হচ্ছে সব জলে কাজ করে না একই রকম ভাবে। তো এইটার জন্য তোমাকে দুটা জিনিস বুঝতে হবে। একটা বুঝতে হবে হচ্ছে, এইদিকে দেখো, একটা বুঝতে হবে হার্ড ওয়াটার, আর একটা বুঝতে হবে হচ্ছে তোমার, আর একটা বুঝতে হবে কোথায় গেল, সফট ওয়াটার কোথায় লেখা। সফট ওয়াটার কোথায় দেখো লেখা আছে বলো তো। সফট ওয়াটার কোন জায়গাটায় লেখা, হার্ড ওয়াটার কোথায় এলাম। হুম, এখানে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। কোন জায়গাটায় গো, ছবিটার নিচে, হ্যাঁ আচ্ছা। তোমাকে দুটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে হার্ড ওয়াটার আর একটা হচ্ছে সফট ওয়াটার। এই উপরে আছে না, 1 নম্বর পয়েন্ট, হ্যাঁ এইখানটাতে না। তাহলে এইখানে দেখো লেখা আছে সফট ওয়াটার। তো হার্ড ওয়াটার আর সফট ওয়াটার কি আগে বোঝো, আমি ভালো করে জিনিসটা বুঝাচ্ছি। আমরা বাড়িতে ট্যাপ থেকে যে জলটা বেরোয়, ওই জলটাকে কি তোমরা খাও? খাও না? তার মানে ওটা হার্ড ওয়াটার। ওটা একটু কেমন খেলে মুখটা কষ্টা কষ্টা হয়ে যায়। আয়রন ফ্রি। আয়রন না, অ্যাকচুয়ালি ওর মধ্যে থাকে অনেক রকমের সল্ট থাকে, অনেক রকমের মিনারেলস থাকে। কিসের কিসের মিনারেলস থাকে, যেমন ক্যালসিয়ামের সল্ট থাকে, ম্যাগনেসিয়ামের সল্ট থাকে। এই সল্ট গুলো যদি থাকে, তাহলে ওই ওয়াটারের মধ্যে তুমি যতই সাবান মিশাও না কেন ফেনা হবে না। ফেনা হবে না, উল্টা ইনসলিউবল প্রেসিপিটেট ফর্ম হবে, যেটাকে বলে স্কাম। যেটাকে কি বলে, স্কাম। বুঝতে পারছো? এটা হার্ড ওয়াটারটা বোঝাচ্ছি। আর সফট ওয়াটারে কি, ধরে নাও বেশ, মানে অত বেশি মিনারেলস নেই, কোনো আয়রন নেই, কিছু নেই, একদম খুব ভালো ড্রিঙ্কেবল ওয়াটার। ওর মধ্যে তুমি অল্প একটু সাবান দিবা, প্রচুর ফেনা হয়। হার্ড ওয়াটার যেগুলো আমরা খাই না, ওগুলো তো সাবান হয়ে যায়, হার্ড ওয়াটার না। না না, যেটা খাই না মানে হার্ড ওয়াটার, কিন্তু অতটাও হয়তো হার্ড না, ঠিক আছে, হয়তো ড্রিঙ্কেবল না, বাট কাজ হয়ে যাবে ওয়াশিং এর জন্য। তো এইখানে জিনিসটা বুঝতে হবে যে সোপের লিমিটেশন হচ্ছে এটাই, যে সোপ হার্ড, সফট ওয়াটারেই ফেনা বানায়, সফট ওয়াটারেই ভালো পরিষ্কার করে, কিন্তু হার্ড ওয়াটারে ভালো পরিষ্কার করতে পারে না। যেটা ডিটারজেন্ট দুটাতেই পারে। হার্ড ওয়াটার কন্টেন্স ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সল্ট, এটা 2 বছর আগে একটা কোয়েশ্চেন এসেছিল। হার্ড ওয়াটার কি, সোপের ফাংশন, মানে সোপের ইয়েটা দিয়ে, ফাংশনালিটিটা দিয়ে। তো সোপ ইজ নট সুইটেবল ফর ওয়াশিং ক্লথ উইথ হার্ড ওয়াটার। এবার আমাকে আমাকে বলো, সোপের মলিকিউল গুলো কার সাথে ইন্টারঅ্যাক্ট করার কথা ছিল? তোমার জামা কাপড়ের কোন জিনিসটার সাথে ইন্টারঅ্যাক্ট করার কথা ছিল সোপের? গ্রিজের সাথে ইন্টারঅ্যাক্ট করার কথা ছিল। আমার কথাটা বুঝতে পারলা? এইদিকে শোনো, তুমি যে জলের মধ্যে সোপ দিলা, ওই সোপের কাজটা কি, কার সাথে ইন্টারঅ্যাক্ট করা? তোমার জামা কাপড়ের মধ্যে থাকা গ্রিজের সাথে ইন্টারঅ্যাক্ট করা। তাহলে ওর রিয়াল পারপাস কি? ওয়াশিং দা ওয়াশিং দা ক্লথ। কিন্তু যদি তোমার জলের মধ্যে
এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সল্ট থাকে, তাহলে তোমার সোপের মলিকিউল গুলো গ্রিজের সাথে রিয়াক্ট না করে কি বলতো, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করা শুরু করে দিবে, করে দিয়ে একটা ইনসলিউবল প্রেসিপিটেট বানাবে যেটার নাম স্কাম। যত তুমি সোপ দিয়েই যাচ্ছ, স্কাম হয়েই যাচ্ছে, মানে রিয়াক্ট করেই যাচ্ছে। তুমি সোপ দিয়েই যাচ্ছ, সোপের মলিকিউল গুলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো তোমাকে ফেনা বানাতে হলে ততক্ষণ সাবান দিতে থাকতে হবে যতক্ষণ ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সবগুলো পার্টিকেলের সাথে রিয়াক্ট শেষ না হয়ে যায়। ওগুলোর সাথে সোপের রিয়াকশন শেষ হয়ে গেল, এবার সোপ দাও, এবার বাদ বাকি সোপগুলো তোমার গ্রিজের, জামা কাপড়ের গ্রিজের সাথে রিয়াক্ট করবে। মানে হার্ড ওয়াটার, তার মানে কি হার্ড ওয়াটারে সহজে ফেনা হয় না। তো দিয়ে যাচ্ছ, স্কাম হয়ে যাচ্ছে, ফেনা হচ্ছে, হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে, যতক্ষণ না পর্যন্ত সবগুলো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট গুলো শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে সোপ দিতেই থাকতে হবে। তো when soap is used for washing clothes with hard water, a large amount of soap is wasted in reacting with calcium and magnesium ion on hard water to form a insoluble precipitate called scum before it can be used for the real purpose of washing. So a large amount of soap is needed for washing clothes when the water is hard. বুঝতে পারছো তো? তো স্কাম কি? স্কাম হচ্ছে কার্ডি প্রেসিপিটেট, একটা দইয়ের মতো একটা কেমন একটা জিনিস, ফর্ম বাই দ্য অ্যাকশন অফ হার্ড ওয়াটার আর সোপের রিয়াকশনে এটা তৈরি হয়, যেটা তোমার ইয়ের সাথে, ক্লথের সাথে লেগে যায়, আর ক্লথের যে ওয়াশিং হওয়াটা ওটার সাথে ইন্টারফেয়ার করে with the cleaning ability of the additional soap. It makes cleaning of clothes difficult. এত অব্দি হচ্ছে সোপের ইয়ে লিমিটেশন। তো কোনটাতে ঝাঁক খুব ভালো হবে, ফোম কোনটাতে ভালো হবে, হার্ড ওয়াটার না সফট ওয়াটার, বলো? সফট ওয়াটার। তো ওটারই একটা এক্সপেরিমেন্ট আছে, কিচ্ছু না এক্সপেরিমেন্টটা, এইদিকে তাকাও, আমি ফটাফট বলে দিই। তুমি দুটা টেস্ট টিউব নিলা, একটা টেস্ট টিউবে নিলা হচ্ছে তুমি সফট ওয়াটার, একটা টেস্ট টিউবে তুমি নিলা হচ্ছে হার্ড ওয়াটার। স্যার হার্ড ওয়াটার কিভাবে বানাবো? তুমি এমনি সফট ওয়াটারের সাথে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সল্ট মিশিয়ে দাও, তাহলে ওটা হয়ে গেল হার্ড ওয়াটার। ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে দাও, ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশিয়ে দাও, তাহলে ওটা হয়ে গেল কি বলতো, ওয়াটার। তো তুমি সোপ, সফট ওয়াটারের মধ্যে সোপ দিলা, দেখো লট অফ লেদার অফ লেদার ফর্ম, মানে অনেক ফেনা হলো। কিন্তু তুমি হার্ড ওয়াটারের মধ্যে তুমি সোপ দাও, নো লেদার ফর্ম, অনলি স্কাম ইজ ফর্ম। স্কাম হচ্ছে একটা মিল্কি একটা প্রেসিপিটেট। তাই এটা আশা করি, এটা এই এক্সপেরিমেন্টের মধ্যে কিছু নাই, ছবি দিয়ে দিলে তুমি একটু পড়লেই এটা নিজেরাই পারবা। এইখান থেকে 2 নম্বর জায়গাটা যত অব্দি করা আছে অত অব্দি ব্র্যাকেট করেছে। তুমি কিভাবে হার্ড ওয়াটার বানাবা, এক্ষুনি বললাম কিভাবে হার্ড ওয়াটার বানাবা। হ্যাঁ, ক্যান বি মেড বাই ডিসলভিং এ লিটল বিট অফ ক্যালসিয়াম সল্ট অর ম্যাগনেসিয়াম সল্ট ইন এ বিকার অফ ওয়াটার। তুমি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সল্ট, কোন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট ইউজ করতে পারো? ধরে নাও তুমি নিয়ে নিলা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট নিয়ে নিলা, বা তুমি ক্যালসিয়াম সালফেট নিয়ে নিলা, বা ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে নিলা, বা ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট নিয়ে নিলা, বা ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিলা, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিয়ে। এটা অত ইম্পর্টেন্ট না যে কিভাবে তুমি সফট ওয়াটারকে হার্ড ওয়াটার বানাবা, তাও তো ইম্পর্টেন্ট না, বাট স্টিল মানে বলে রাখলাম। এবার চলে আসা হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট ডিটারজেন্টকে বলে সোপলেস সোপ। ডিটারজেন্টকে বলা হচ্ছে সোপলেস সোপ। কেন বলে? বিকজ বিকজ কেন বলে? কারণ এটা সোপের মতো ক্লিনজিং প্রপার্টি আছে, অ্যাক্ট লাইক সোপ ইন হ্যাভিং দ্য ক্লিনজিং প্রপার্টি। ঠিক আছে, কিন্তু এগুলো সোপ যেটা দিয়ে বানানো হয়, সোডিয়াম স্টিয়ারেট বা সোডিয়াম প্যালমিটেট, ওটা দিয়ে বানানো হয় না, তাই এটাকে বলে সোপলেস সোপ। সোডিয়াম স্টিয়ারেট আর সোডিয়াম প্যালমিটেট ভুলে গেলে নাকি আবার? মনে রেখো কিন্তু, ওই যে C17H35 দিয়ে যে বড় কার্বক্সিলিক অ্যাসিডটা ছিল ওটা, তো ওটা দিয়ে বানানো হয় না, কিন্তু সোপের মতো ক্লিনজিং প্রপার্টি আছে। তো এইখানে এই কোশ্চেনটা অনেকবার এসেছে, ডিটারজেন্টস আর বেটার ক্লিনজিং এজেন্ট দেন সোপ, ওয়াই? ডিটারজেন্ট সোপের থেকে ভালো ক্লিন করে কেন?
কারণ ডিটারজেন্ট হার্ড ওয়াটারেও কাজ করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অজস্র বার এসছে এটা। ডিটারজেন্টের কোনো লিমিটেশন নেই, যেটা সোপের ছিল। তো তুমি যদি ডিটারজেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও, দেখো এখান থেকে এত অব্দি লেখা আছে। ওই তুমি 10 ml তুমি হার্ড ওয়াটার নাও, বা যেই নিয়ে ওর মধ্যে 5 ড্রপ ডিটারজেন্ট সলিউশন দাও, তাও দেখবা ঝাঁক হচ্ছে, ওখানে কোনো স্কাম হচ্ছে না, সব ঝাঁক হচ্ছে। হয়েছে? আচ্ছা, এবার চলে আসো ডিটারজেন্টের ফর্মুলা। ডিটারজেন্টের ফর্মুলা হচ্ছে, সোপের থেকে ডিটারজেন্টের স্ট্রাকচার একটু অন্যরকম। এই দুটো, এই ছবিটা দেখবা, এগুলো বইয়ের মধ্যে নাই। ডিটারজেন্টের মধ্যে কি বলতো, আনলাইক সোপ এরকম একটা রিং থাকে। বলো এই রিংটাকে কি বলে? এই রিংটাকে কি বলে? না, আমি কার্বন এন্ড কম্পাউন্ডস থেকে জিজ্ঞাসা করছি। এই রিংটার নাম কি বলো তাড়াতাড়ি? হেক্সাগোনাল রিং। এখানে এখানে ডবল বন্ড, এখানে হ্যাঁ বলো বলো। বেনজিন রিং। হ্যাঁ, এটা হচ্ছে কার্বনের সাইক্লিক চেইন। মনে পড়ছে? বেনজিন, 6টা কার্বন থাকবে, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন লেগে থাকবে, এটাকেই বলা হচ্ছে বেনজিন। আনলাইক সোপ, ডিটারজেন্টের মধ্যে এরকম কি বলতো একটা বেনজিন রিং থাকতে পারে। বেনজিন রিং থাকুক চাই না থাকুক, যেমন এখানে দেখো আবার বেনজিন রিং নেই, ঠিক আছে, কিন্তু এখানে থাকে, এখানে সালফার থাকবেই, দেখো সালফার থাকবেই। বুঝতে পারছো? এ, তো ডিটারজেন্টের দুটো স্ট্রাকচার, দুটো আলাদা আলাদা মানে ফর্মুলা। একটার মধ্যে বেনজিন রিং আছে, একটার মধ্যে বেনজিন রিং আছে। কে বেনজিন রিং বুঝতে পারলো না বলো আমাকে। বেনজিন রিং কে জানো না বা ভুলে গেছো? বলো বলো বলো, বকা দেবো না, আমি দেখিয়ে দিব তাহলে। বেনজিন রিং এই যে দেখো, কার্বনের কম্পাউন্ডের আমার যে নোটটা আছে, এই নোটের শুরুর দিকে থাকবে হচ্ছে বেনজিন। অর্গানিক কম্পাউন্ড, এগুলা ছিল হচ্ছে তোমার কি বলতো, লিনিয়ার চেন, হ্যাঁ কি না? লিনিয়ার চেনের পরেই আমি পড়িয়েছিলাম, লিনিয়ার চেন গুলো যেখানে শেষ হলো, তারপরে এই যে দেখো সাইক্লো সাইক্লিক চেইন, সাইক্লিক হাইড্রোকার্বন। এইখানে দেখো এই রিং এর মধ্যে 3টা কার্বন আছে, এই রিং এর মধ্যে 4টা আছে, এই রিং এর মধ্যে 5টা আছে, আর এই রিং এর মধ্যে কটা আছে? 6টা। কিন্তু এখানে প্রতিটা কার্বনের সাথে কটা করে হাইড্রোজেন? 2টা করে হাইড্রোজেন। তুমি যদি ওখানে 2টা করে হাইড্রোজেন না দিয়ে তুমি যদি একটা করে হাইড্রোজেন দাও, বুঝতে পারছো? এবার মনে পড়লো? তুমি যদি প্রতি 6টা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন না দিয়ে একটা করে হাইড্রোজেন দাও, তাহলে তোমাকে কার্বনের ভ্যালেন্সি ঠিক রাখার জন্য রিং এর মধ্যে জায়গায় জায়গায় অল্টারনেট করে ডাবল রিং বসাতে হবে, যেটাকে কি বলে? বেনজিন। মনে পড়লো এবার? তো এই বেনজিন রিং থাকতে পারে ডিটারজেন্টের মধ্যে। তো ডিটারজেন্ট ইজ এ, এটাও সোডিয়াম সল্ট, এটাও সোডিয়াম সল্ট, সোপের মতনই এটাও সেম, যে a detergent is a sodium salt of long chain benzene sulfonic acid or sodium salt of long chain alkyl hydrogen sulfate। বেনজিন সালফোনিক অ্যাসিড হচ্ছে এই যে প্রথম ছবিটা, এর মধ্যে বেনজিন রিং আছে, তাই বেনজিন সালফোনিক অ্যাসিড। আর পরেরটাতে বেনজিন রিং নেই, তো ওটার নাম হচ্ছে এই যে ব্র্যাকেটেরটা, কি বলতো? অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এটা হচ্ছে ডিটারজেন্টের, এই নামগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তো এইখানে দেখো তো, আমি প্রথম ছবিটা দিয়েই দেখাচ্ছি। দেখো তো এখানে এই পার্টটা আয়নিক না নন আয়নিক বলতে পারবা? আয়নিক। দেখো এখানে একটা মাইনাস আছে আর এন এর উপরে প্লাস আছে, তার মানে এইটা হয়ে গেল আয়নিক। যেটাকে আমি কি বলতে পারি? হেড। যেটাকে আমি বলতে পারি হাইড্রোফিলিক। কিন্তু অয়েলের ক্ষেত্রে আমি বলতে পারি
মানে অয়েলের ক্ষেত্রে আমি বলতে পারি মানে নেগেটিভ করে দিই, মানে অয়েলের থেকে দূরে দিই। আর এইটা তো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, অ্যাজ সিম্পল মানে সেম অ্যাজ সোপ। এইটা হয়ে গেল কি নন আয়নিক, এটাকে কি বলবো, টেইল হাইড্রোফোবিক। কিন্তু অয়েলের দিকে এটা আবার পজিটিভ লিখে দিলাম, মানে অয়েলের প্রতি আবার সলিড হবে, অয়েলের দিকে অ্যাট্রাক্টেড। তো কাজ একই করবে, সোপের মতনই সেম, ওই যে টেনে টেনে গ্রিস গুলোকে টেনে টেনে কাপড় থেকে জলে মিশাবে। তাহলে এর আয়নিক পার্টটা দেখো এখানে লেখা আছে, এর আয়নিক সরি নন আয়নিক পার্টটা তো হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, কিন্তু আয়নিক গ্রুপটার মধ্যে থাকবে সালফোনেট গ্রুপ SO3 - Na+, আর সালফেট গ্রুপ SO4 - Na+। কিচ্ছু চিন্তা করার নাই, এই যে দেখো এখানে কিচ্ছু মানে ঘাবড়াবা না, জিনিসটা বুঝলেই ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখানে এস কটা অক্সিজেন, 1 2 3, তাহলে কি হলো SO3 মাইনাস, আর এই যে Na+, তাহলে এটা হয়ে গেল সালফেট। সালফেট না সালফাইট, SO3টা কি লেখা আছে, সরি সালফোনেট। আর পরেরটাতে দেখো, পরেরটাতে আবার দেখো যেটাতে বেনজিন রিংটা নেই, ওখানে দেখো আবার এস 1 2 3 4, তাহলে SO4 মাইনাস আর Na+। কথাটা বুঝলা? স্ট্রাকচার দিয়ে বুঝালে কোনো ব্যাপার না। যেখানে হয়ে গেল তোমার এটা SO4 হলে ওটা হয়ে গেল সালফেট গ্রুপ, SO3 মাইনাস থাকলে সালফোনেট গ্রুপ, আর SO4 থাকলে সালফেট গ্রুপ। তো ওই যে একই জিনিস যেটাতে বেনজিন রিং ছিল, এই যে ভাবো এটা হচ্ছে বেনজিন রিং, আর SO3 - Na+, মানে এই ছবিটা প্রথমের ছবিটা, এই যে এটা হচ্ছে বেনজিন রিং। বেনজিন রিংটার ফর্মুলা তোমরা সবাই আশা করি মনে রাখো, যেখানে 6টা কার্বন থাকে আর 4টা হাইড্রোজেন। যদিও 6টা কার্বন 6টা হাইড্রোজেন, কিন্তু এখানে একটা হাইড্রোজেন দিয়ে একটা হাইড্রোজেনকে সরিয়ে এই যে এসও এই যে ব্যাপারটা লেগে আছে, আর একটা হাইড্রোজেনকে সরিয়ে এই টেলটা লেগে আছে, তাই C6H4 লেখা। বেনজিনের ফর্মুলা C6H6, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, কিন্তু এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে এই গ্রুপটা লেগে আছে, আর একটা হাইড্রোজেনকে সরিয়ে টেলটা লেগে আছে, তাই দুটা হাইড্রোজেন কম। আর এই যে SO3 মাইনাস, এই যে দেখো SO3 মাইনাস, এই যে SO3 মাইনাস, এই যে Na+, এই যে Na+, বুঝতে পারছো? আর বাদ বাকি এটা কি হবে, এটা হবে হয়ে গেল তোমার টেলটা, বুঝতে পারলা? এটা হয়ে গেল টেলটা। আর ওইটার ফর্মুলা কি, এই যে SO4 - Na+, SO4 - Na+, এই যে দেখে নাও এই ছবিটাতে, এই যে এটা হয়ে গেল SO4 - Na+, আর বাদ বাকিটা হয়ে গেল টেলটা, মানে এইটা, এটা হয়ে গেল CH3 CH2 10 CH2, এটা হয়ে গেল টেলটা। এইটার নাম সোডিয়াম এন ডোডিসাইল বেনজিন সালফেট, কারণ এর মধ্যে বেনজিন রিং আছে। আর এটার নাম সোডিয়াম এন ডোডিসাইল সালফেট, সরি এটা সালফোনেট, এটা সালফেট হয়েছে। তো কাজ একই, দেখো এখানে লেখা আছে আহ ওই যে লং হাইড্রোকার্বন চেন, যেটা মানে টেইলটা ওটা ওয়াটার রিপিলিং, ওয়াটারের থেকে দূরে পালায় মানে হাইড্রোফোবিক। আর শর্ট আয়নিক পার্ট মানে যেটা হেড, ওটা ওয়াটার অ্যাট্রাক্টিং মানে হাইড্রোফিলিক। আর তাই এখানে আর এক্সপ্লেন করা নাই, শুধু একই জিনিস লেখা আছে, ডিটারজেন্টস আর মেড ফ্রম লং হাইড্রোকার্বন চেন অবটেন ফ্রম পেট্রোলিয়াম দিয়ে বানানো হয়, যার ক্লিনজিং অ্যাকশন অফ ডিটারজেন্ট ইজ সিমিলার টু দ্যাট সোপ। তাই এটা আর এক্সপ্লেন করা নেই, হয়েছে। Detergents are usually used to make washing powders and shampoo। এখান থেকে এত অব্দি। তাহলে ডিটারজেন্ট আর সোপ আর ডিটারজেন্টের ডিফারেন্স পারবা? সোপ আর ডিটারজেন্টের ডিফারেন্স, সোপের মধ্যে থাকে সোডিয়াম সল্ট আর লম্বা কার্বক্সিলিক অ্যাসিডের একটা টেইল, যার আয়নিক গ্রুপটা হচ্ছে C++ - Na+।
কিন্তু ডিটারজেন্টও হচ্ছে একটা সোডিয়াম সল্ট, ওর মধ্যেও লম্বা চেইন কিন্তু এখানে আছে বেনজিন সালফোনিক অ্যাসিড অর অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, SO3 - Na+ or SO4 - Na+। সোপ হার্ড ওয়াটারে ভালো কাজ করে না, কিন্তু ডিটারজেন্ট সব ওয়াটারেই ভালো কাজ করে। সোপ বায়োডিগ্রেডেবল, মানে সোপকে মাইক্রো অর্গানিজমরা ডিকম্পোজ করতে পারে, কিন্তু ডিটারজেন্ট কি নন বায়োডিগ্রেডেবল। তারপরে কি সোপ এ উইক ক্লিনজিং অ্যাকশন, মানে ও একটু কম স্ট্রংলি পরিষ্কার করে, আর ডিটারজেন্ট অন দি আদার হ্যান্ড স্ট্রং ক্লিনজিং অ্যাকশন। তো ডিটারজেন্ট ইউজ করার অ্যাডভান্টেজ গুলো কি কি? ডিটারজেন্ট হ্যাভ এ নাম্বার অফ অ্যাডভান্টেজেস ওভার সোপ। কি কি? যে ডিটারজেন্ট হার্ড ওয়াটারেও কাজ করে, ডিটারজেন্ট সোপের থেকে স্ট্রঙ্গার ক্লিনজিং অ্যাকশন, আর ডিটারজেন্ট হচ্ছে মোর সলিউবল ইন ওয়াটার দেন সোপ। ডিটারজেন্ট অনেক বেশি জলের মধ্যে ঘোলে। কিন্তু ডিটারজেন্টের আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা বায়োডিগ্রেডেবল না নন বায়োডিগ্রেডেবল বলো? ডিটারজেন্ট নন বায়োডিগ্রেডেবল। এই যে নট বায়োডিগ্রেডেবল তার মানে এটা ডিকম্পোজ হবে না, ক্যান নট বি ডিকম্পোজ বাই মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া, হেন্স কজ ওয়াটার পলিউশন ইন লেকস অ্যান্ড রিভার্স। হয়েছে? Sample problem. People use a variety of methods to wash clothes. Usually, after adding soap, they beat the cloth on a stone slab or beat it with a paddle, scrub with a brush or mixture in a agitated like a washing machine. মানে সোপ বা ডিটারজেন্ট দেওয়ার পরে হয় কাপড়টাকে কোনো স্টোনের উপরে বাড়ি মারে, বুঝতে পারলা, অথবা কোনো ওই যে তোমার ব্যাটের মতো একটা প্যাডেল দিয়ে বিট করে, অথবা তোমার ব্রাশ দিয়ে স্ক্রাব করে, অথবা কোনো অ্যাজিটেটর মেশিন যেমন ওয়াশিং মেশিন যেটা এরকম করে কাপড়টাকে ঘুরায় এটার মধ্যে দেয়। কেন বলেছে? কেন বলেছে? কারণ এটা যে সোপ বা ডিটারজেন্টের মলিকিউল গুলো যে গ্রিজের সাথে লাগলো ওটাকে জামা কাপড় থেকে আলগা করে দেওয়ার জন্য, জামা কাপড় থেকে বের করার, হ্যাঁ আলাদা করার জন্য ওই বিটিংটা মানে একটা শেক দেওয়া হয়, শেক দিলে আরো ভালো ক্লিন হয়। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। Chemistry part में लगेगा biological chemistry